আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সে ওয়াদা করেছিল তোকে বিয়ে করবে ৩ দিনের ভেতর। সে তাই করছে। এখন কি করবি তুই? তোর যে আর কোনো রাস্তা খোলা নেই। এখন তুই বাধ্য আরিয়ানকে বিয়ে করতে। আমি আর পারছি না। রাগে ঘেনায় মাথা ভোঁ ভোঁ করছে। আরিয়ান পেছনে বালিশ রেখে হেলান দিয়ে বসে আছে। আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি আর পারছি না। রাগে আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি। হঠাৎ হাতে থাকা কাঁচের গ্লাস নিজের কপালে মারে। সাথে সাথে কপালের মাঝখানে ফুলে যায়। কারণ গ্লাসটা ভারী ছিল। সকালে ঘুম থেকে উঠে পানি পান করার অভ্যাস ছিল আমার। তাই গ্লাস হাতে নিয়েছি পানি পান করব বলে। ঠিক তখনই আরিয়ানের ফোন আসে। আমি গ্লাস হাতে নিয়ে খাটের কোণে বসে শুনছিলাম কি বলছে। সব শুনে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। তার উপর আরিয়ানের মুখের হাসি। আমি ঠিক সহ করতে পারছিলাম না। এদিকে আমাকে এসব করতে দেখে আরিয়ান ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বুঝতে পারেনি এমন কিছু হবে। আমি চোখ বন্ধ করে ব্যথা সহ করার চেষ্টা করছি। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এত সহজে আমি হেরে যাব কখনো ভাবতে পারিনি। আরিয়ান খাটের উপরে বসেছিল। আমাকে এমন করতে দেখে তৎক্ষণাৎ হামাগুড়ি দিয়ে এসে আমাকে ধরে ফেলে। হাত থেকে গ্লাস কেড়ে নেয়। আমাকে বলে, কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাগ্যিস মাথা ফুলে গেছে। যদি মাথা ফেটে যেত তাহলে কি হতো? কেন এমন পাগলামি করছো? আমি রাগিত সুরে বললাম, বেশ করেছি। তোমাকে বলবো কেন? আমার মন যা চাইবে তাই করব। তুমি বলার কে? কেন আমার জীবন এন্টারফাই করছো? আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ। আরিয়ান বলে, আচ্ছা তুমি চাইছোটা কি বলো তো? তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? তোমার ওপর যে কলঙ্কের দাগ লেগেছে সেটা ধুয়ে মুছে যাক। আমি বললাম, আমি তোমার থেকে মুক্তি চাই। আমি চাই এই বিয়েটা না হোক। আর কোন কলঙ্কের কথা বলছো তুমি? ২ বছর আগে তো সব হয়ে গেছে। জায়গা জায়গা সারা বিশ্ব আমাকে নিয়ে সমালোচনা। সবাই আমার ভিডিও দেখে দেখে মজা নিয়েছে। এখন বলো তো, তোমার কাছে বিয়ে বসলে সারা বিশ্বজুড়ে প্রমাণ করতে পারবে আমি নির্দোষ ছিলাম? কয়জনের মুখ বন্ধ করতে পারবে? আমার জন্য তোমাকেও অনেক বাজে কথা শুনতে হবে। তারা তো আর জানে না তুমি সেই ছেলে। আরিয়ান বলে, সবকিছুর জন্য আমি প্রস্তুত। কে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার পাশে থাকলে সবকিছু জয় করতে পারবো ইনশাআল্লাহ। আমি বললাম, কিন্তু আমি চাই না তুমি আমার পাশে থাকো। আরিয়ান বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, নিচে যাও। তোমার মা বাবাকে বলো তুমি এই বিয়ে করবে না। সাথে এটাও বলো কেন করবে না। এই বিয়েতে কিন্তু সবাই খুশি। তোমার মা বাবাও মন থেকে সম্মতি জানিয়েছে। এখন তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে। পারবে বলতে সবার সামনে? আমি অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি চুপ দেখে আরিয়ান বলে, কি কোনো উত্তর খুঁজে পাচ্ছ না? আমি বলবো কি করা উচিত তোমার? আমি ওর কথা শুনে মুখ তুলে তাকায় জিজ্ঞাসু চোখে। আরিয়ান বলে, সবার খুশি মেনে নেওয়া উচিত। আমি জানি তুমি পারবে না মা বাবাকে না করতে, মা বাবার অবাধ্য হতে। তাহলে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? দেখো কপালের মাঝে কিভাবে ফুলে গেছে। খুব ব্যথা করছে তাই না? দাঁড়াও আমি আসছি। এই বলে ওয়াশরুম থেকে টাওয়াল ভিজিয়ে এনে কপালে চেপে ধরে। আমি ব্যথায় চোখ বন্ধ করে নিলাম। আমার মুখের ভাব দেখে আরিয়ান আমার হাত ধরে বলে, একটু শান্ত হয়ে বসো, দেখবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আইস পাওয়া যাবে? আমার একটু দরকার ছিল। আমি বললাম, আছে, একটু দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বলে রান্নাঘরে চলে যাই। কিছুক্ষণ পর আরিয়ানের জন্য নাস্তা নিয়ে ফিরে আসি। সাথে আইস নিয়ে আসি। আরিয়ান বলে, এতক্ষণ লাগে আইস নিয়ে আসতে? আমার হাতের দিকে তাকিয়ে বলে, আবার নাস্তা আনতে গেলে কেন? আমি বললাম, সকাল কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? আরিয়ান বলে, তাতে কি হয়েছে? এমনিতে আমার খিদে নেই। আমি নাস্তাও সামনে রাখি। আরিয়ান নাস্তায় হাত না দিয়ে আইস নিয়ে টাওয়ালের মাঝে রেখে আমার কপালে চেপে ধরে। আমি বাধা দিলাম। আরিয়ান আমার হাত ধরে নিচে নামিয়ে বলে, একদম না, চুপ করে বসে থাকো। আমি বললাম, তোমার নাস্তা ঠান্ডা হয়ে যাবে। আরিয়ান বলে, হলে হোক, সমস্যা নেই, তুমি চুপ করে বসো। আরিয়ান অনেকক্ষণ ধরে আমার কপালে আইস চেপে ধরে রাখে। আমি বললাম, অনেক হয়েছে, আর লাগবে না, তুমি নাস্তা করে নাও। আরিয়ান বলে, তুমিও তো নাস্তা করোনি, এসো একসাথে খাবো। আমি বললাম, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আরিয়ান বলে, সেটা বললে হচ্ছে না, আমার সাথেই খেতে হবে। নাস্তা করে মেডিসিন খেতে হবে। আমি বললাম, এখন কি আমার তোমার কথা মতো চলতে হবে? আরিয়ান বলে, বর্তমান তুমি আমার হবু বউ, তোমার খেয়াল রাখা আমার কর্তব্য। তাই বলছি এসো নাস্তা করে নাও, তা না হলে আমি খাবো না। এই তো মহাজালায় পড়লাম। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে নাস্তা খেতে বসলাম। আরিয়ান আমার দিকে তাকিয়ে মুচকি হেসে নাস্তা খেতে শুরু করে। সে মনে মনে মহা খুশি আমাকে নিজে করে পাবে বলে। এদিকে বিকেলে ভাইয়া কলেজ থেকে এসে আমার বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় পরশুদিন বিয়ে হবে সেটা শুনে। ভাইয়া বলে, তোমরা কি পাগল হলে? আফরিনের মতামত না নিয়ে বিয়ে ঠিক করে ফেললে? অন্তত ওকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। বাবা বলে, মা বাবারা চায় তাদের সন্তান সুখী হোক, সবসময় ভালো থাকুক। আমরাও চাই সেটা। আমি জানি আমার মতের বিরুদ্ধে আফরিন কোনোদিনও যাবে না। ততটুকু বিশ্বাস আছে আফরিনের উপর। দেখ, অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। এখন পিছিয়ে আসার কোনো মানেই হয় না। এখানে সমস্যা তো কিছু দেখছি না। তোরই তো বন্ধুর ভাই।
আমাদের থেকে তুই ভালো জানিস তার ব্যাপারে। ভাইয়া বলে, হ্যাঁ জানি। ছেলে হিসেবে আরিয়ান খুব ভালো, পড়াশোনায় নাম্বার 1, দেখতে শুনতেও ভালো, অপছন্দের কিছু নেই। ভাইয়া মনে মনে ভাবছে কি করে বলবো মা বাবাকে আরিয়ান সেই ছেলে যে কিনা আফরিনের জীবনটা ধ্বংস করে দিয়েছে। ভাইয়া দেখছে মা বাবা খুব খুশি আমার বিয়ে নিয়ে, তাই সবকিছু চেপে গিয়ে আরিয়ানের নামে ভালোই সুনাম করলো। বাবা বলে, তুই আফরিনের সাথে কথা বলে দেখ। ভাইয়া ঠিক আছে বলে চলে এলো। আমার রুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আমাকে ডাকে। আমি ডাক শুনে চমকে ওঠে। এখন কি করব? আরিয়ান আছে আমার রুমে, দরজা খুললেই দেখে ফেলবে। আমি ভয়ে ভয়ে বললাম, জি আমি একটু বিজি আছি, তুমি রুমে যাও, আমি আসছি। ভাইয়া বলে, ঠিক আছে তুই আয় তাহলে। এই বলে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আরিয়ান মুচকি হেসে বলে, এতটুকুতে ভয়ে হাত পা কাঁপছে। আমি বললাম, তোমার হাসি পাচ্ছে? আর একটুর জন্য তো ধরা পড়ে যাচ্ছিলাম। আরিয়ান বলে, ধরা পড়লে আর কি হতো, তাছাড়া তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, হয়তো সেটা নিয়ে কথা বলতে এসেছে। আমি বললাম, খুব খুশি না তুমি? আরিয়ান বলে, তা তো বটেই, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দটা আলাদা, সেটা তুমি বুঝবে না। আমি বললাম, আমার বুঝে কাজ নেই, বিয়ে হলেও আমি তোমাকে স্বামী হিসেবে কোনো দিনও মেনে নেব না, এটা মনে রেখো। আরিয়ান বলে, জো হুকুম রানী, আপনি যা আজ্ঞা দেবেন তাই মাথা পেতে নেব। এই বলে আরিয়ান হো হো করে হেসে ওঠে। আমি আরিয়ানকে মুখ বেঁকিয়ে ভাইয়ার রুমে চলে গেলাম। দেখি ভাইয়া বিছানায় শুয়ে আছে। আমি আসতেই উঠে বসে বলে, এখানে বস। আমি বসে বললাম, আমাকে কেন ডেকেছ? ভাইয়া বলে, মা বাবা তোর বিয়ে ঠিক করেছে, তুই কি জানিস? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ। ভাইয়া বলে, কার সাথে ঠিক করেছে তুই জানিস সেটা? আমি বললাম, জানি, কিন্তু আমি কি করব ভাইয়া, আমাকে না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছে। ভাইয়া বলে, এই বিয়েতে মা বাবা খুব খুশি। আমি বলি, তুই রাজি হয়ে যা, মা বাবার তোর উপর অনেক ভরসা আছে। আমি বললাম, তুমি যখন বলছো ঠিক আছে, আমি আর আপত্তি করব না, তবে মা বাবার জন্য, আমার জন্য না, কথাটা মনে রেখো। এই বলে চলে এলাম রুমে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে। আরিয়ান এখনো আমার রুমে আছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি এখনো এখানে থাকবে? তুমি কি ভুলে গেছো আজ তোমার বিয়ে? আরিয়ান বই দেখতে দেখতে বলে, আমার না, আজ আমাদের দুজনের বিয়ে, তুমি হয়তো ভুলে গেছো। আমি বললাম, আমি ভুলিনি, আজ আমি আমার শত্রুকে বিয়ে করছি। তুমি হয়তো জানো না, বিয়ের আগে একে অপরের মুখ দেখলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, তাই বলছি তুমি এখান থেকে যাও। আরিয়ান বই বন্ধ করে বলে, এই 2 সপ্তাহ তোমার আমার মাঝে ঝগড়া ছাড়া ভালো কিছু হয়েছে? আমি মনে করি বিয়ের আগে তোমাকে দেখলেও ঝগড়া হবে, না দেখলেও ঝগড়া হবে বিয়ের পরে, তাই আমি আর ভয় করি না। এমনিতে তোমার সাথে এ কয়দিন থেকে সবকিছুর অভ্যস্ত হয়ে গেছে। আমি বললাম, তুমি কি বলতে চাইছো? আমি কি ঝগড়াটে? আরিয়ান বলে, তার বলতে তুমি নিজেই ভেবে দেখো না। আমি রেগে গিয়ে বললাম, তাহলে ঝগড়টে মেয়েকে বিয়ে করছো কেন? যাও কোনো নবাবজাদিকে বিয়ে করো। আরিয়ান আমার মুখের কাছে মুখ এনে বলে, কি করব বলো, ভালোবাসি যে তোমাকে। ভালোবাসার মানুষ যেমনই হয়, তাকে গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বললাম, দেখো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি না গেলে আমি সবাইকে ডাকবো। আরিয়ান মৃদু হেসে বলে, ডাকবে? তাহলে ডাকো, আমি ভয় পাই না। সবাই আসলে বরং তোমাকেও জবাবদিহি করতে হবে। এই আমি শুয়ে পড়লাম। তুমি যাকে মন চায় তাকে ডাকতে পারো। আমি বললাম, হেয়ালি করো না, এখন সবাই একে একে আমার রুমে আসবে, তোমাকে দেখলে কি হবে ভেবে দেখেছো? আরিয়ান বলে, কিন্তু আমি এই বাড়ি থেকে তোমাকে না নিয়ে তো যাব না। আমি বললাম, বিয়ের পর তো এমনি নিয়ে যাবে। অনেক বোঝালাম, কিন্তু সে বুঝতে রাজি না। আমি বাধ্য হলাম অন্য রুমে গিয়ে বসতে। আরিয়ান হাবিব ভাইয়াকে ফোন করে ওর ড্রেস নিয়ে এই বাড়িতে আসতে বলে। হাবিব অবাক হয়ে বলে, তুই ওখানে কি করছিস? সবাই দেখলে কি ভাববে? এখন এই মুহূর্তে বাড়ি ফিরে আয়। আরিয়ান ভাইকে শান্ত করে বিস্তারিতভাবে সব খুলে বলল। সব শুনে হাবিব ভাইয়া খুব বকাবকি করলো। আবার একদিক দিয়ে খুশি হলো ভাইয়ের প্রতি, অপরাধ করে স্বীকার করেছে, মেয়েটাকে বিয়ে করছে তার জন্য। আরিয়ান আমাদের বাড়িতে থেকে আমাকে বিয়ে করে। প্রথমত বাড়ির ভেতরে বরকে দেখে সবাই একটু অবাক হয়। সবাই ভাবছে বর আসলো কি করে, বরকে আসতে কেউ দেখেনি। আরিয়ান তার নিজের কথা রেখেছে, আমাকে বিয়ে করে সে বাড়ি ফিরবে। এদিকে হাবিব ভাইয়া মা বাবাকে সব বলে দিয়েছে আরিয়ানের ব্যাপারে। ওনারা কেউ কিছু বলল না আরিয়ানকে, কারণ বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন ভরপুর, তাই ছেলেকে কিছু বলেনি। ওইদিকে আরিয়ান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওদের মাঝে কথা হচ্ছে আমাকে নিয়ে। প্রথমত সবাই আমাকে দেখে অবাক। সবার একই প্রশ্ন, কিভাবে কি হলো, আমার সাথে কিভাবে দেখা হলো, বিয়ে হলো কিভাবে, আমাকে কিভাবে রাজি করালো। আরিয়ান ওদেরকে শান্ত করে একে একে সব প্রশ্নের উত্তর দিল। আরিয়ানের মুখে সব শুনে সবাই হতবাক হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছে না এত কিছু হয়ে গেছে। আমার বাড়িতে থেকে আমাকে বিয়ে করেছে, তাও আবার আমার রুমে। অবিশ্বাসজনক ব্যাপার ওদের কাছে এটা। আরিয়ানের কথা শুনে সবাই আরিয়ানকে ধন্য ধন্য করছে। একজন বলে, তোরা যাই বলিস, আরিয়ান খুব ভাগ্যবান, এমন সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছে। আজ আমাদের বাসরাত। আমি মনে মনে ভাবছি, এখন কি করব? আরিয়ান নাছোড়বান্দা, বিয়ের আগেও সে আমাকে জড়িয়ে ধরে কিস করেছে, আমি ওকে কিছুই করতে পারিনি। এখন তো বিয়ে হয়ে গেছে,
না জানি এখন কি করবে আমার সাথে। ভেবে ভেবেই গা শিউরে উঠছে। শুধু মা বাবার জন্য বিয়েতে হার মেনেছি, কিন্তু এখন আর না। দেখা যাক কি হয়। রাত 12টার দিকে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। এক গ্লাস দুধ রেখে গেল আরিয়ানের জন্য। সবাই চলে যাওয়ার পর আমি নিজে নিজেই বলি, কি সুন্দর করে বলে যাচ্ছে, দুধ ওকে খেতে দিও। আবার বলছে এখনই চলে আসবে, একটু অপেক্ষা করো ওর জন্য। আমার যেন ঠেকা পড়েছে। তারপর দুধের দিকে তাকিয়ে বললাম, তোকে আর আরিয়ানের জন্য অপেক্ষা করতে হবে না, তুই বরং আমার পেটে যা। এই বলে দুধ হাতে নিয়ে 1 নিমিষে শেষ করে দিলাম। গ্লাসটা রেখে মুখ মুছে শুয়ে পড়ি। প্রায় 10-15 মিনিট পর আরিয়ান রুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দেখে আমি শুয়ে আছি। কিঞ্চিত বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে এগিয়ে আসে আমার দিকে। দেখে দুধের গ্লাস খালি। এটা দেখে আরিয়ান একটু মুচকি হাসলো। মনে মনে বলে, পাগল একটা। এই বলে আমার পাশে বসে। আমার কাঁধে হাত রেখে বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমি চুপ করে আছি, কারণ আমি ঘুমাইনি, ঘুমের ভান করে আছি। আরিয়ান বলে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো আমি এসেছি, উঠে পড়ো। কে শুনে কার কথা? আমি তো চোখ বন্ধ করে শুয়ে আছি। আরিয়ান বলে, দেখো আমি জানি তুমি কিন্তু ঘুমাওনি, চোখ বন্ধ করে শুয়ে আছো। এবার আমার হাসি পাচ্ছে। নিহাত আরিয়ান শুনে যাবে, তাই মুখে কাপড় দিয়ে হাসছি। আমি যে হাসছি আরিয়ান টের পেয়ে যায়। সে বলে, আমি তো হাসির কিছু বলিনি, তুমি হাসছো কেন? বাসর রাতে স্বামী স্ত্রীর মাঝে অনেক কথা থাকে। বাসর ঘরে বসে স্ত্রী তার স্বামীর জন্য ওয়েট করে। আর তুমি কিনা দুধের গ্লাস সাবার করে শুয়ে পড়েছ। দুধ কিন্তু আমার জন্য ছিল, তুমি খেয়েছো, কোনো ব্যাপার না। কিন্তু এবার আমি উঠে বললাম, কিন্তু কি? তখন থেকে বকবক করে যাচ্ছ কেন? শান্তিতে ঘুমাতেও দেবে না? আরিয়ান বলে, আজ আমাদের বাসর রাত, এই রাতে কেউ ঘুমায়? আমি বললাম, কিসের বাসর রাত? আমি মানি না। যাকে স্বামী হিসেবে মেনে নেনি তার সাথে আবার বাসর রাত? হাসালে তুমি। আরিয়ান বলে, এমন করে বলছো কেন? এই রাত অন্তত মাটি করো না। আমি বললাম, আমি তো কিছু করছি না, আমি তো সুন্দর করে শুয়ে পড়েছিলাম ঘুমানোর জন্য, তুমি তো মাটি করে দিলে আমার ঘুমটা। আরিয়ান আমার হাতের উপর হাত রেখে বলে, আমি চাই আজ রাত তোমার সাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে, যেটা সারা জীবন তোমার আমার মাঝে স্মৃতি হয়ে থাকবে। আজ রাত স্বামী স্ত্রীর মাঝে একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাত স্বামী স্ত্রী কোনোভাবেই মিস করতে চায় না। কিন্তু তুমি কেন মিস করতে চাইছো? আমাদের কি উচিত না সব কিছু ভুলে গিয়ে দুজন দুজনের কাছে আসতে, মনে জমিয়ে রাখা ভালোবাসা একে অপরের প্রতি উজাড় করতে? আমি বললাম, এই শোনো, আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে রোমান্টিক কোনো মুহূর্ত কাটানোর। শখ করে তোমাকে বিয়ে করিনি, মা বাবার মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করেছি। তাই আমার কাছ থেকে কিছুই আশা করো না। তোমার তো অভ্যাস আছে জোর করে আদায় করা। 2 সপ্তাহে এমন একদিন বাকি গেছে তুমি আমাকে জড়িয়ে ধরে কিস করনি। আমি বাধা দিয়েও তো নিজেকে বাঁচাতে পারিনি তোমার হাত থেকে। জোরপূর্বক আমাকে জড়িয়ে ধরে কিস করেছো। বর্তমান আমি তোমার স্ত্রী, চাইলে তুমি জোর করে আবার করতে পারো। একটা কথা মাথায় রেখো, জোর করে তুমি আমার দেহ ভোগ করতে পারবে, কিন্তু আমার মন, আমার ভালোবাসা কোনোদিনও পাবে না। আরিয়ান বলে, তুমি সত্যি কথাই বলেছ। জোর করে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, কিস করেছি, তাও নিজের স্বার্থে। চেষ্টা করেছি তোমাকে কাছে পেতে, তোমাকে নিজের করে পেতে। আমার চেষ্টা সফল হয়েছে, তোমাকে নিজের করে পেয়েছি। তোমার ভালোবাসাও একদিন ঠিকই জয় করব। আমি বললাম, কথায় আছে না, টাকা নাই মোটে, যেতে চাই বোটে। সেরকমই হয়েছে তোমার অবস্থা। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম, তুমি নিচে ঘুমাও। আরিয়ান বলে, আমি এখানে ঘুমাবো, তোমার পাশে। আমি বললাম, একদম না, আমি তোমার পাশে শুতে পারবো না, আমি একা থাকতে চাই। আরিয়ান বলে, তুমি জানো বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে না থাকলে ফেরেশতারা ধিক্কার জানায়, সারা রাত তারা নালত জাহির করে। স্বামী স্ত্রী আলাদা থাকলে মাঝখানের জায়গা শয়তান দখল করে, তার ফলে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়ে। তুমি কি চাও তোমার আমার সম্পর্কের মাঝে শয়তান দাখিল হোক? তুমি কি চাও আমাদের সম্পর্ক গড়ে ওঠার আগে ভেঙে যাক? বিয়ের পর স্বামী স্ত্রী এক বিছানায় থাকবে, একে অপরকে জড়িয়ে ধরে থাকবে, তবেই তো সম্পর্ক গভীর হবে, ধীরে ধীরে ভালোবাসা বৃদ্ধি পাবে। তোমার আমার সম্পর্কের মাঝে জড়িয়ে আছে 2টি পরিবার, যারা আমাদের দুজনকে নিয়ে খুবই খুশি। হাদিসে আছে, স্বামী স্ত্রীর বাঁধন পবিত্র বাঁধন। আমরা যখন স্বামী স্ত্রীর বাঁধনে জড়িয়ে গেছি, তাহলে সব ভুলে কেন আমরা দুজন দুজনকে আপন করে নিতে পারছি না? আমি একটা কথা খুব ভালো করেই জানি, তুমি আমাকে ভালোবাসো। 1 সপ্তাহ অসুস্থ হয়েছিলাম আমি, চোখের ঘুম হারাম করে তুমি আমার সেবা করেছো, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, আমার প্রতিটা জিনিসের খেয়াল রেখেছো। এরপরেও বলবে তুমি আমাকে ভালোবাসো না? আফরিন, ভালোবাসা অটোমেটিকলি হয়ে যায়, যেটা আমাদের দুজনের হয়েছে। আমি সব ভুলে নিজের ভালোবাসা প্রকাশ করেছি, কিন্তু তুমি অতীত ভেবে নিজের ভালোবাসাকে দমিয়ে রেখেছো। কতদিন পারবে বলো তো এভাবে ভালোবাসা দমিয়ে রাখতে? এখন একটা উদাহরণ দেই। ধরো আমি আজ থেকে না খেয়ে থাকবো তোমার জন্য, তোমার ভালোবাসা পেলে তারপর খাবো। সেই অনুযায়ী আমার জন্য তুমিও না খেয়ে থাকবে। কেন? তুমি চাইলে তো খেতে পারো, কিন্তু তুমি সেটা করবে না। আমাকে না খাইয়ে রেখে তুমি কোনোদিনও খাবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি এতটাই অপছন্দের যার জন্য বারবার তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো? আমি মাথা নিচু করে চুপ করে শুনে যাচ্ছি।
আরিয়ান আরও বলে, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় তাকে কিন্তু আল্লাহ কখনো মাফ করে না। মায়ের পায়ের নিচে যেমন সন্তানের বেহেশত, তেমনি স্বামীকেও স্ত্রীর জীবন সঙ্গী হিসেবে পাঠায়, তার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্য, তার ছায়াসঙ্গী হওয়ার জন্য, মরার আগ পর্যন্ত তাকে আগলে রাখার জন্য। দেখো, আমি আমার কর্তব্য পালন করছি। আমার জন্য তোমার বদনামি হয়েছে, সে আমি তোমাকে বিয়ে করে আমার বউ করেছি। এখন আঙ্গুল তুলে কেউ তোমাকে কিছু বলতে পারবে না, তার প্রতিবাদ আমি করব। সারা জীবন তোমাকে আমি আমার এই বুকে আগলে রাখবো, কথা দিচ্ছি। আমি তোমাকে যা বললাম নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তুমি কলেজ পড়ুয়া মেয়ে, ভালো মন্দ সব কিছুই বোঝো। এর পরেও কি তোমাকে আরও বোঝাতে হবে? আরিয়ানের কথা শুনতে শুনতে আমি আবেগপ্রবণিত হয়ে পড়ি। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি চোখ তুলে ওর দিকে তাকাই। আরিয়ান দেখে আমি কান্না করছি। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এই দেখো, আমি তোমাকে বকেছি, শুধু শুধু কান্না করছো। আজ রাতে কেউ কান্না করে? একদম চুপ। এই বলে আমাকে বুকে টেনে নেয়। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হার মেনে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। কান্না করতে করতে বললাম, আরিয়ান, আমি হেরে গেছি তোমার কাছে, আমি হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আরিয়ান আমার মাথায় চুমু খেয়ে বলে, কে বলেছে তুমি হেরে গেছো? তুমি জিতে গেছো। আমি হেরে গেছি। আমি আমার জীবনে কোনো দিনও হার মানিনি আফরিন। তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম, তুমি জয় হয়েছো। মাথা উঁচু করে দাঁড়িয়ে সবার সামনে বলতে পারবে, ওই ভিডিওতে যে আছে সে আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। তুমি শুধু আমাকে না, আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছো। ভালোবাসি তোমাকে, সত্যি বড্ড ভালোবাসি, যে ভালোবাসার কোনো সীমানা নেই। আমি বললাম, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরিয়ান বলে, কোথায় যাব আমি বলো? তোমার ভালোবাসা যে আমাকে ঘিরে রেখেছে, সেই ভালোবাসা ভেদ করে আমি কোথাও যেতে পারবো না। এখন কান্না বন্ধ করো, এসো আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমি বললাম, ঠিক আছে। তারপর দুজন উজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। দুজন মিলে অনেকক্ষণ দোয়া চাইলাম আল্লাহর কাছে। নামাজ শেষ করে দুজন খাটের উপরে বসে। আরিয়ান আমাকে জিজ্ঞেস করে, নামাজ পড়ে কি চেয়েছো আল্লাহর কাছে? আমি বললাম, আমি তোমাকে চেয়েছি, সারা জীবন যেন তোমার সাথে থাকতে পারি, সবাইকে সুখে রাখতে পারি। তুমি কি চেয়েছো আল্লাহর কাছে? আরিয়ান আমাকে রাগানোর জন্য বলে, আমি আল্লাহকে বলেছি, হে আল্লাহ, তুমি এই ঝগড়টি মেয়েটির থেকে আমাকে বাঁচিয়ে রেখো। সে যেন আমার সাথে ঝগড়া না করে, সে যেন আজ আমাকে মুখ ফুটে বলে, আমি আর ঝগড়া করব না, আমি শুধু তোমাকে ভালোবাসবো। আমি ভুরু কুঁচকে বললাম, কি বললে? আমি ঝগড়া করি? আমি ঝগড়টে? এই বলে ওর বুকে মারতে থাকি। আরিয়ান হাসতে